নৌকা প্রতীক সরিয়ে ফেলা হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। এরপর জানিয়ে দেব গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলা, 144 ধারা জারি। সবশেষে জানিয়ে দেব প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে বিএনপি জামাত এনসিপির ভিন্ন ভিন্ন প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। নৌকা প্রতীক সরিয়ে ফেলা হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। নিবন্ধিত স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটির দেখভালের দায়িত্বে থাকা ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক আজ বুধবার দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষের নির্দেশে তিনি নৌকা প্রতীকটি সরিয়ে ফেলেছেন। 13 জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসউদ জানিয়েছিলেন, আওয়ামী লীগের নিবন্ধিত স্থগিত হলেও নির্বাচনী প্রতীক হিসেবে এখন নৌকাই বাদ দেওয়া হচ্ছে না, সেই সঙ্গে এখনই শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউল ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্ট নির্বাচন কমিশনের কাছে সে প্রশ্ন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিমাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল। আজ সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় আওয়ামী লীগের নাম থাকলেও প্রতীকটি সরিয়ে ফেলা হয়। জানতে চাইলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক আজ প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে, আমাদের আপডেট করতে বলা হয়েছিল, তাই করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান গত 5 বছরে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত 12 মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন ইসি। এদিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলা, 144 ধারা জারি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনার পর 144 ধারা জারি করা হয়েছে। আজ বুধবার বেলা 2:45টার দিকে শহরের পৌর পার্কে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালান। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলা 144 ধারা জারি করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এ সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের বলা হয়েছিল সব কিছু ঠিক আছে, কিন্তু তারা সমাবেশস্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নাই। এর আগে বেলা 1:45টার দিকে 200 থেকে 300 লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে যায়। সেই সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময় মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীরা দৌড়ে সরে যান। যারা হামলা চালান তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন। ওই সময় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে যান। এনসিপির নেতাকর্মী ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান। বেলা 2:05 সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, কেন্দ্রীয় নেতারা। সেখানে সমাবেশ করে এনসিপি। সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলার ঘটনা ঘটে। 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি।
গতকাল মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুকে এই কর্মসূচিকে 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এই পদযাত্রাকে ঘিরে আজ সকালে 9:30টার দিকে সদর উপজেলা উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড়া চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। খবর পেয়েও ওই এলাকা পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান। সেখান থেকে ফেরার পথে বেলা 11:30টার দিকে সদর উপজেলার কংসুরে ইউএনের গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় তার গাড়ির চালক আহত হন। ইউএনএ এম রাকিবুল হাসান বলেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলার অপ্রীতিকর ঘটনা জানার পর ওই এলাকায় পরিদর্শনে যাই। সেখান থেকে ফেরার পথে কংসুর পৌঁছালে একদল লোক আমাদের গাড়িতে হামলা করে। গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হয়েছেন। সবশেষে জানিয়ে দেব প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে বিএনপি, জামাত, এনসিপির ভিন্ন ভিন্ন প্রস্তাব। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু এই সরকারের রূপরেখা কেমন হবে তা নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। এই সরকার প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া কী হবে তা নিয়ে বিএনপি, জামাতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি জাতীয় ঐক্যমত কমিশনের কাছে আলাদা আলাদা প্রস্তাব দিয়েছে। সংবিধান সংস্কার কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব করেছিল, তবে ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে এনসিসির প্রস্তাব দেওয়া হয়। এর ফলে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখার সুপারিশও বাদ হয়ে যায়। গত বৃহস্পতিবার ঐক্যমত কমিশন তত্ত্বাবধায়ক সরকার রূপরেখা নিয়ে একটি নতুন প্রস্তাব হাজির করে, তবে তাতে ঐক্যমত হয়নি। এর মধ্যে গত রোববার বিএনপি ঐক্যমত কমিশনের আলোচনায় একটি প্রস্তাব উত্থাপন করে। এরপর গত সোমবার কমিশনের কাছে প্রস্তাব জমা দেয় জামাত। আর গত মে মাসের তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নিজেদের প্রস্তাব কমিশনে দিয়েছিল এনসিপি। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠকে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হতে পারে। বিএনপির প্রস্তাব। গত রোববার ঐক্যমত কমিশনে আলোচনার পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক সরকারের একটি রূপরেখা প্রস্তাব করেন। এতে প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ায় 5টি বিকল্প রাখা হয়েছে। বিকল্পগুলো হলো, রাষ্ট্রপতি যতদূর সম্ভব সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেবেন। এভাবে নিয়োগ দেওয়া সম্ভব না হলে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকারের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। কমিটির সভাপতি হবেন রাষ্ট্রপতি, তবে তার ভোটাধিকার থাকবে না। এভাবে সম্ভব না হলে সংসদীয় ওই কমিটিতে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় সর্বোচ্চ দলের একজন প্রতিনিধি নেওয়া হবে। এক্ষেত্রে রাষ্ট্রপতির ভোটাধিকার থাকবে। এই কমিটির মাধ্যমে সম্ভব না হলে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার ও সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর মধ্যে প্রধান বিরোধী দল ব্যতীত যারা ন্যূনতম 5% ভোট পেয়েছে তাদের প্রতিটি দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে। এক্ষেত্রে রাষ্ট্রপতির ভোটাধিকার থাকবে। এ ধাপগুলোতে একমত হওয়া না গেলে পঞ্চম বিকল্প হিসেবে ত্রয়োদশ সংশোধন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা যায়। এক্ষেত্রে রাষ্ট্রপতিকে না রাখার বিষয়ে সব দল ইতিমধ্যে একমত হয়েছে, তবে সর্বশেষ পন্থা হিসেবে রাষ্ট্রপতিকে রাখা যায় কিনা বিবেচনা করা যেতে পারে। জামাতের প্রস্তাব। জামাতে ইসলামী একাধিক রূপরেখা প্রস্তাব করেছে। তারা বলছে, তত্ত্বাবধায়ক সরকার 120 দিনের মধ্যে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে। কোনো কারণে তা সম্ভব না হলে মেয়াদ আরও 60 দিন বাড়বে। জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার 15 থেকে 30 দিন আগে এবং মেয়াদের অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভাঙার সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টা চূড়ান্তভাবে করতে হবে। সংসদে মেয়াদ অবসানের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নিয়োগের প্রথম প্রস্তাবে বলা হয়েছে, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সমন্বয়ে প্রধান উপদেষ্টা নিয়োগে একটি বাছাই কমিটি হবে। প্রধান বিচারপতি হবেন কমিটির সভাপতি। কমিটি গঠিত হওয়ার পরবর্তী 3 দিনের মধ্যে সভা করবে। প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য কমিটির কাছে সরাসরি দল জোট 5 জন, প্রধান বিরোধী দল জোট 5 জন ও সংসদে প্রতিনিধিত্বকারী অন্যান্য বিরোধী দলগুলো 2 জন করে নির্দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবে। কমিটি নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একজনকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হিসেবে বাছাই করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।
এনসিপির প্রস্তাব। এনসিপি গত 25 মে ইমেইলের মাধ্যমে ঐকমত্য কমিশনের কাছে তাদের প্রস্তাব পাঠিয়েছিল। তাদের প্রস্তাব হলো আইনসভার নিম্নকক্ষ তথা সংসদ ভেঙে দেওয়ার অন্তত 3 সপ্তাহ আগে 11 সদস্য বিশিষ্ট একটি সর্বদলীয় কমিটি গঠন করা হবে। প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সর্বদলীয় কমিটিতে সংসদীয় দলগুলোর সদস্য সংখ্যা নির্ধারিত হবে। সংসদীয় কমিটিতে সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে যে কোনো দলকে ন্যূনতম 5% ভোটের অধিকারী হতে হবে। আইনসভার যে কোনো কক্ষের উচ্চকক্ষ নিম্নকক্ষ সদস্য এ কমিটির সদস্য হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সরকারি দল, প্রধান বিরোধী দল ও অন্যান্য বিরোধী দল নির্বাচনকালীন অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হিসেবে 3 জন করে মোট 9 জন নির্দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করবে। কোনো দল কোন কোন ব্যক্তির নাম প্রস্তাব করেছে জনগণের কাছে তা খোলাস করতে হবে। প্রস্তাবিত নামগুলো থেকে একটি চূড়ান্ত করার লক্ষ্যে সর্বদলীয় সংসদীয় কমিটির কাছে পাঠানো হবে। কমিটি 8-3 ভোটে প্রধান উপদেষ্টা হিসেবে একজন ব্যক্তির নাম চূড়ান্ত করবে। এই প্রক্রিয়া প্রস্তাবিত নামগুলো থেকে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা নির্বাচন করা না গেলে উচ্চকক্ষ র্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতি অনুসারে ভোট পদ্ধতিতে প্রধান উপদেষ্টা নির্বাচিত করবে।